সমাধি। শ্যামনগর ছোট্ট পাহাড়ি এক গ্রাম, যেন সময় এখানে আটকে আছে। কুয়াশায় ঢাকা সকাল, দুপুরে ফিকে রোদ, আর সন্ধ্যায় কেবল ঝিঝি ডাক। এই গ্রামের এক প্রান্তে বনভূমির ছায়ায় চাপা পড়ে আছে একটি পুরনো সমাধি। খসে পড়া পাথরের গায়ে লেখা শব্দগুলো ম্লান হয়ে গেছে, কিন্তু ভালো করে তাকালেই দেখা যায় তরুণীমা সেনগুপ্ত, 1932 থেকে 1952, যার প্রেম আজও বাতাসে ভাসে। কেউ জানে না এই অরুণিমা কে ছিল। গ্রামের বয়স্করা কেবল বলেন তিনি নাকি ছিলেন এক জমিদার পরিবারের মেয়ে। সেই সময়ে সমাজ মানেনি তার ভালোবাসা। শুধু এটুকু জানা যায়, ভালোবেসেছিলেন এক স্কুল মাস্টারকে, আর তার জন্যই শেষ করেছিলেন নিজের জীবন। কিন্তু মৃত্যুর 1 বছর পরও কেউ কেউ বলে ওই সমাধির পাশে মাঝে মাঝে রাত গভীর হলে একটা মেয়ের কান্না শোনা যায়। সাদা শাড়ি, খোলা চুল, আর গলায় নীল পাথরের লকেট। এই গুজব শুনে শ্যামনগরে আসে ঋষভ, কলকাতার একটি বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ছাত্র। তার গবেষণার বিষয় ব্রিটিশ পরবর্তী বাংলার নারীদের সামাজিক অবস্থান ও প্রেম। সে জানতে চায় কে ছিলেন এই অরুণিমা, কেন তার সমাধিকে ঘিরে এত রহস্য। গ্রামের ডাকবাংলোয় উঠেছে ঋষভ। দিনভর সে ঘুরে, ছবি তুলে, পুরনো দলিল ঘাটে দেখে স্থানীয় লাইব্রেরির রেকর্ডে অরুণিমা নামে কোনো অস্তিত্ব নেই। কিন্তু পুরনো একটি ডায়েরি খুঁজে পায় সে। পাতাগুলো হলদে হয়ে গেছে, কিন্তু কালি এখনও মুছে যায়নি। ডায়েরির শুরুতেই লেখা, যদি কেউ একদিন এই লেখা পড়ে তবে জেনে নিও আমি শুধু ভালোবেসেছিলাম, আমি দোষী নই। অ ঋষভের গা কাঁপে। কার লেখা এই ডায়েরি? যদি এটি সত্যি অরুণিমার হয়, তবে কি সে নিজেই লিখেছিল নিজের মৃত্যুর আগে? আর কখনোই ডাকবাংলোর দরজায় টোকা পড়ে। রাত 10টা, বাইরে কুয়াশা ঘিরে রেখেছে চারদিক। দরজা খুলতেই ঋষভ দেখে এক বৃদ্ধা দাঁড়িয়ে আছেন, গলায় লাল ওলের চাদর, চোখে ঝাপসা জল। তুমি অরুণিমার কথা জানতে চাও? কাপা গলায় বললেন তিনি। ঋষভ অবাক হয়ে বলে, আপনি তাকে চিনতেন? বৃদ্ধা মাথা নিচু করে বললেন, আমি তার সখী ছিলাম। ওর সব কথা জানি। ও মরেনি, তাকে মেরে ফেলা হয়েছিল, আর যে করেছিল সে আজও বেঁচে আছে। ঋষভ নিঃশ্বাস বন্ধ করে শুনে। ইতিহাসের পাতা খুলে যাচ্ছে চোখের সামনে। আমি তার সখী ছিলাম। বৃদ্ধার কণ্ঠে কাঁপুনি, কিন্তু চোখে ধরা পড়ার মতো দৃঢ়তা। ডাকবাংলোর পেতনের চেয়ারে বসিয়ে ঋষভ তার সামনে এক কাপ গরম চা রাখে। বৃদ্ধা চুপ করে তাকিয়ে থাকেন জানালার বাইরে, কুয়াশায় ঢাকা সেই বনের দিকেই যেখানে অরুণিমার সমাধি। আপনার নামটা জানতে পারি? ঋষভ জিজ্ঞেস করলেন। ভুবনেশ্বরী। আগে গ্রামের মানুষ আমায় ভুবনী বলে ডাকত। এখন তো কেউ ডাকে না, সবাই একে একে চলে গেছে। শুধু আমি আর ওর স্মৃতি থেকে গেছি। ঋষভ নোটবুক খুলে বসে। তার মনে হচ্ছে এই নারী তার গবেষণার মূল চাবিকাঠি। আপনি বলেন, অরুণিমাকে মেরে ফেলা হয়েছিল কেন, কিভাবে? ভুবনেশ্বরী চোখ বন্ধ করে দীর্ঘ নিঃশ্বাস নিলেন। অতীত যেন ধীরে ধীরে ফিরে এলো তার চোখের পাতায়। অরুণিমা ছিল আগুন। জমিদারের মেয়ে হলেও অহংকার ছিল না। সবাইকে ভালোবাসতো, গরিবের জন্য লড়তো, কবিতা লিখত, আর সবচেয়ে বড় কথা, সে ভালোবেসেছিল এমন একজনকে যাকে এই সমাজ মেনে নেয়নি। কার কথা বলছেন? ঋষভ তাড়াহুড়ো করে জিজ্ঞেস করে। নীরব। স্কুল মাস্টার ছিল, ভদ্র, শিক্ষিত, গরিব। আর সবচেয়ে বড় অপরাধ, সে ছিল নিম্নবর্ণের জমিদার পরিবারের একমাত্র মেয়ের এমন লজ্জাজনক প্রেম সমাজ সহ্য করতে পারেনি। ঋষভের হাতে কাঁপে। সে ডায়েরির পাতাগুলো মনে করার চেষ্টা করে। তাদের প্রেম প্রকাশ্যে আসার পরেই সব শুরু হলো।
জমিদার নিজেই আদেশ দিলেন, এই অপমানের সমাপ্তি চাই। অরুণিমাকে আটকে রাখা হলো। নীরবকে সেই রাতেই ভুবনেশ্বরীর গলা বুঝে আসে। তাকে হত্যা করা হয়েছিল। ভুবনেশ্বরী মাথা নাড়ে। নদীর ধারে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় নীরবকে। সবাই বলেছিল আত্মহত্যা, কিন্তু আমরা যারা জানতাম, বুঝেছিলাম তাকে মেরে ফেলা হয়েছিল। ঋষভ তখন ধীরে ধীরে প্রশ্ন করে, আর অরুণিমা? বৃদ্ধা চুপ করে যান কিছুক্ষণ, তারপর বলেন, সে চুপ করে সইতে পারেনি, চিঠি লিখে রেখে দেয়। তারপর ওর শরীর পাওয়া যায় সেই বনেই, যেখানে আজ ওর সমাধি। কিন্তু বিশ্বাস করো, ও মরেনি নিজে থেকে। আমি জানি কেউ তাকে। ঠিক তখনই জানলার পাশে বাতাসে ঝিকিয়ে ওঠে এক আওয়াজ, যেন কারো ফিসফিস। ঋষভ চমকে উঠে জানালার দিকে তাকায়। বাইরে কেউ নেই, শুধু বনের ভিতর থেকে যেন হালকা করুণ এক সুর ভেসে আসে। তোমার কাজ এখানেই শেষ নয় ঋষভ, ভুবনেশ্বরী ফিসফিস করে বলেন। তুমি যদি সত্যি জানতে চাও, তবে যেতে হবে হাতিখানার দিকে। ওখানে রয়েছে ওদের শেষ দেখা হওয়ার জায়গা। আর ওখানে আছে সেই মানুষ যে আজও জীবিত, কিন্তু মৃতের মতো লুকিয়ে আছে। সকালবেলা সূর্য উঠেছে বটে, কিন্তু শ্যামনগরের পাহাড়ি রোদ যেন সবসময় একটু কুয়াশায় ঢাকা। ঋষভ হাঁটছে গ্রামের উত্তর প্রান্তে, যেখানে গ্রামের লোকেরা সাধারণত যায় না। হাতিখানা এই জায়গার নাম শুনেই গ্রামের বাচ্চারা ভয় পায়। বলা হয় স্বাধীনতার পরপর কিছুদিন এই এলাকায় রাত হলে হাতির দল চলে আসতো, গাছ ভাঙতো, মানুষের ঘর চূর্ণ করত। সেই সময়ই এক অদ্ভুত ঘটনা ঘটে। এক রাতে 3জন মানুষ নিখোঁজ হয়ে যায়। পরে পাওয়া যায় শুধু তাদের ছিন্নভিন্ন জামাকাপড় আর রক্তমাখা মাটির ছাপ। আর তারপর থেকেই জায়গাটার নাম হয়ে যায় হাতিখানা। ভুবনেশ্বরী বলেছিল ওখানেই হয়েছিল অরুণিমার আর নীরবের শেষ দেখা। আর ওখানে আছে এমন একজন যে আজও বেঁচে আছে, মুখ লুকিয়ে থাকে সমাজের চোখ থেকে। ঋষভ ভয়কে উপেক্ষা করে এগিয়ে যায়। তার হাতে অরুণিমার ডায়েরির 2য় পৃষ্ঠা। 10ই জানুয়ারি 1952। আজ নীরব বলেছিল, যদি কোনোদিন আমি না থাকি, তুমি হাতিখানায় এসো। আমার পেছনে ছুটবে না, বরং যেখানে প্রথম দেখা হয়েছিল সেই গাছটার নিচে দাঁড়িয়ে কাঁদো। না, বরং প্রতিজ্ঞা করো, সমাজকে বদলে দেবে। কিন্তু আমি জানি আমি আগে হারিয়ে যাব। আমি জানি আমার শরীর থাকবে, কিন্তু আত্মা আর থাকবে না। অরু। ঋষভের চোখের সামনে কুয়াশার চাদর সরিয়ে ধীরে ধীরে ভেসে ওঠে একটা পুরনো শালগাছ। তার গোড়ার পাশে যেন এখনো কারো প্রতীক্ষা জমে আছে। সে এগিয়ে গিয়ে হাত রাখে গাছের গায়ে। ঠিক তখনই পেছন থেকে একটি গলা, তুমি যদি অরু নীরবের কথা জানতে এসেছ? নীরবে, তাহলে থেমে যাও। সবাই যা জানে সব মিথ্যে, আর যা সত্যি তা জানলে বাঁচতে পারবে না। ঋষভ চমকে ঘুরে দাঁড়ায়। একজন পুরুষ, বয়স আনুমানিক 80, মাথায় ধূসর টুপি, চোখে ঘোলা চশমা, মুখে এক ধরনের বিকৃত হাসি। আপনি কে? ঋষভ প্রশ্ন করে। আমি আমি সেই যার কারণে অরুণিমার আজ সমাধি আছে। চোখে চোখ পড়ে যায় দুজনের। বৃদ্ধ লোকটার হঠাৎ মাটিতে বসে পড়ে। তার মুখ ফেটে কান্না আসে। আমি চেয়েছিলাম ও মরুক, কিন্তু এখন আমি মরতে পারছি না। ও রাতে আসে, সমাধির পাশে দাঁড়িয়ে বলে, ক্ষমা করো, তুমি তো আমাকে শুধু ভালোবাসতেই চেয়েছিলে। ঋষভ ঘেমে গেছে, গলা শুকিয়ে গেছে। গলা শুকিয়ে যাওয়ার পর সে একটু থমকে যায়। সে জানে এ মানুষ জানে সব, কিন্তু তার মানসিক অবস্থা
সে কি সত্যি অপরাধী, না একজন ভেঙে পড়া প্রত্যক্ষদর্শী? আপনি সব বলুন আমাকে, দয়া করে। আমি সত্যিটা জানতে চাই সবাইকে, ঋষভ অনুরোধ করে। বৃদ্ধ ফিসফিস করে বলে, যদি সত্যি জানতেই চাও তবে আজ রাত 12টায় ওর সমাধির কাছে এসো। আমি সব দেখিয়েছিলাম, সব শুনেছিলাম। আমি নিজেও তখন ছিলাম এক খেলার অংশ। রাত 12টা, শ্যামনগরের আকাশে চাঁদ নেই, শুধু মেঘের ভেতর অদৃশ্য আলো আর অরণ্যের গায়ে লেগে থাকা থমথমে নীরবতা। ঋষভ পা রাখে অরুণিমার সমাধির দিকে। গায়ে হালকা জ্যাকেট, হাতে টর্চ, বুকের মধ্যে ধকধক করা হৃদয় স্পন্দন। আজকের রাতেই হয়তো সে জানবে ইতিহাসের ভুল গল্প আর চাপা পড়ে যাওয়া এক প্রেমের রক্তাক্ত সত্য। সমাধির চারপাশটা কুয়াশায় ঘেরা, যেন সময় থেমে আছে এখানে। সে চোখ রাখে সমাধির ফলকে। অরুণিমা সেনগুপ্ত, 1932 থেকে 1952, যার প্রেম আজও বাতাসে ভাসে। হঠাৎই পেছন থেকে পাতার ওপর হালকা কিছুর শব্দ। ঋষভ ঘুরে দাঁড়ায়। সে কেউ আসছে। এলো সেই বৃদ্ধ, যিনি নিজেই বলেছিলেন, আমি চেয়েছিলাম ও মরুক। কিন্তু আজ তার মুখে কোনো বিকৃত হাসি নেই, চোখে অনুশোচনা, গভীরতা। হাতে একটি পুরনো কাঠের বাক্স। এই বাক্সটা আমি 25 বছর আগেই মাটি চাপা দিয়েছিলাম। ওরও আমাকে বিশ্বাস করেছিল, অথচ আমি ছিলাম বিশ্বাসঘাতক। আপনি কে? ঋষভ এবার ধীর গলায় জানতে চাই। আমার নাম অচিন্ত সেনগুপ্ত। আমি অরুণিমার কাকা। আমি বিশ্বাস করতাম জমিদার পরিবারের ইজ্জতই শ্রেষ্ঠ। নীরবের মতো কারোর সঙ্গে ওর প্রেম সহ্য হয়নি। আমি আমি খবর দিয়েছিলাম ওদের দেখা করার সময়টা। তাহলে আপনি? হ্যাঁ, কেঁপে ওঠে অচিন্তর গলা। ওই রাতে নীরবকে টেনে নিয়ে গিয়েছিলাম যে 4জন লোক, তাদের আমি পাঠিয়েছিলাম। তারা বলেছিল শুধু ভয় দেখাবে, কিন্তু ফিরে এলো মৃতদেহ। ঋষভ স্তব্ধ হয়ে যায়, বুকের ভেতরটা শক্ত হয়ে আসে। আর অরুণিমা, সে জিজ্ঞেস করে। অচিন্ত বাক্সটা তুলে দেয় ঋষভের হাতে। এই বাক্সে আছে তার শেষ চিঠি, নীরবের কবিতা আর আরেকটা জিনিস যা শুধু সে আর নীরব জানত। ঠিক তখনই হঠাৎ কুয়াশা কেটে গিয়ে চাঁদের আলো পড়ে সমাধির উপর। মুহূর্তের জন্য ঋষভ দেখতে পায় এক সাদা শাড়ি পরা মেয়ের অবয়ব, গলায় নীল পাথরের লকেট, মাথা নিচু করে দাঁড়িয়ে। সে যেন কিছু বলছে। ক্ষমা করো, আমি শুধু ভালোবেসেছিলাম। অচিন্ত হাঁটু গেড়ে বসে পড়ে, গলা শুকিয়ে আসে। অরু, আমাকে মাফ কর। আলো মিলিয়ে যায়, চারদিক আবার নিস্তব্ধ। ঋষভ বুঝে যায়, এ কেবল ইতিহাসের গবেষণা নয়, এ এক আত্মামুক্তির গল্প। এ ভালোবাসার প্রতিশোধ নয়, পরিপূর্ণতা। পাহাড়ি ভোরের কুয়াশা তখনও পুরোপুরি সরেনি। ডাকবাংলোর মোমবাতির আলোয় বসে ঋষভ কাঠের বাক্সটা ধীরে ধীরে খুলল। অনেক বছর আগের ধুলোবালি জমে আছে তার গায়ে, কিন্তু ভেতরের জিনিসগুলো যেন ঠিক তখনকার মতোই তাজা, একটু জীর্ণ নয়। প্রথমেই সে পেল একটি ছোট্ট নীল খামে ভাঁজ করা চিঠি, অরুণিমার হাতের লেখা। প্রিয় নীরব, যদি কোনোদিন তোমার হাতে এই চিঠি পৌঁছে, জানবে আমি তোমাকে ভালোবেসেছি, সমস্ত অবাধ্যতা দিয়ে, সমস্ত সমাজের বিপক্ষে দাঁড়িয়ে। তুমি বলেছিলে ভালোবাসা মানে স্বাধীনতা, কিন্তু এই সমাজ আমাকে বন্দি করলো, আমার শরীর, আমার আত্মা, সব কিছু। আজ রাতেই আমাকে অন্যত্র নিয়ে যাবে, বাবার পছন্দ করা এক বৃদ্ধ ব্যবসায়ীর ঘরে। আমি যাচ্ছি না, আমি নিজেকে শেষ করে দেব, তবু তোমাকে ছাড়া বাঁচব না। তুমি যদি থেকো, ক্ষমা করো আমায়, আর যদি না থেকো, দেখা হবে
পরপারে তোমার অরু। ঋষভ কিছুক্ষণ চুপ করে বসে থাকে, তার চোখে জল। যদিও সে কখনো অরু নীরবকে দেখিনি, কিন্তু ভালোবাসা এমনই, কেবল অনুভবেই তার অস্তিত্ব। এরপর সে পেল একটি পাতা, একটি পাতলা খাতা, নীরবের কবিতার খাতা। উপরে অরুণিমার হাতে লেখা ওর কবিতায় আমি বেঁচে আছি। পড়তে শুরু করলো সে। সমাধির নিচে শ্বাস নেই, এক ব্যথা, যে মরেনি, কেবল ঘুমিয়ে আছে। ভালোবাসা যেখানে থেমে যায় না কখনো, শুধু বদলে যায় তার ঠিকানা। শেষে সে পেল একটি ছোট্ট কাপড় মোড়ানো পুঁটলি। খুলে দেখে একটি নীল পাথরের লকেট, ঠিক সেই রকম যেমনটা সে দেখেছিল আগের রাতে সাদা শাড়ির মেয়েটির গলায়। ঋষভ বুঝে গেল গত রাতের ঘটনাটা কল্পনা ছিল না, সে আত্মা সত্যি। সে আজও এখানে ঘুরে বেড়ায়, মুক্তি চায়। ঠিক তখনই দরজায় কড়া নড়ে। ঋষভ ধীরে ধীরে দরজা খুলে দেখে সামনে দাঁড়িয়ে আছেন ভুবনেশ্বরী। তুমি ওদের কথা লিখবে তো ঋষভ? তিনি জিজ্ঞেস করেন। লিখব, ঋষভ বলে, চোখে অদ্ভুত এক দীপ্তি। তাদের সত্যিটা সবাই জানবে। অরু আর নীরবের প্রেম কোনো কলঙ্ক ছিল না, ওটা ছিল ইতিহাসের সবচেয়ে বিশুদ্ধ প্রেমের গল্প। ঋষভ ফিরে এসেছে কলকাতায়। শহরের কংক্রিটের কোলাহল ভেদ করে নিয়ে এসেছে শ্যামনগরের সেই কাঠের বাক্স, অরুণিমার চিঠি, নীরবের কবিতা, আর সেই নীলপাথরের লকেট, যেটি শুধু প্রেম নয়, প্রমাণও। বিশ্ববিদ্যালয়ের গবেষণাগারে বসে সে লিখতে শুরু করেছে। সমাধি, এক প্রেমের মৃত্যু, এক ইতিহাসের লুকোনো কবর। প্রথম অধ্যায়ে সে লিখেছে শ্যামনগরের ইতিহাস, দ্বিতীয় অধ্যায়ে দিয়েছে সাক্ষাৎকার ভিত্তিক তথ্য, আর তৃতীয় থেকে শুরু হয়েছে সেই প্রেম কাহিনী যা এতদিন পরেও বাতাসে ভেসে বেড়ায়। কিন্তু সত্য যত সামনে আসতে থাকে, ততই যেন অন্ধকার ঘনিয়ে আসে তার চারপাশে। একদিন ঠিক বিকেল 5টায় ঋষভের কক্ষে আসে দুই অচেনা লোক। পরিচয়, জেলা ইতিহাস পুনর্লিখন পর্ষদের সদস্য। তারা বলে, এইসব ভুলভাল গল্প ভূতের অভিজ্ঞতা, এসব ইতিহাস নয়। আপনি এটা বন্ধ করুন, নাহলে বিশ্ববিদ্যালয়ের নাম খারাপ হবে। ঋষভ অবাক হয়। সে প্রশ্ন করে, আপনারা কি চান না সত্য প্রকাশ পাক? একজন ঠান্ডা গলায় বলে, সত্য সবসময় প্রকাশ করার মতো নয় মিস্টার ঋষভ, বিশেষ করে যদি তা কারো গরিমা বা পারিবারিক সম্মান ক্ষুণ্ণ করে। ঋষভ বাড়ি ফিরে সেই রাতেই দেখে তার ডেস্কের ড্রয়ারে রাখা চিঠিগুলো এলোমেলো। কে যেন ঘেটেছে, কিন্তু বাক্সে রাখা নীরবের কবিতার খাতা নেই। সে চমকে ওঠে। ঠিক সেই মুহূর্তে বাতি নিভে যায়। জানলার ফাঁক দিয়ে হালকা হাওয়া ঢুকে, ঠান্ডা ভারী। এক মুহূর্তে ঘরের কোণে দাঁড়িয়ে থাকা এক ছায়ামূর্তি স্পষ্ট হয়। সাদা শাড়ি, গলায় লকেট নেই, মুখ দেখা যায় না, কিন্তু তার উপস্থিতি গা শিউরে ওঠার মতো। ছায়াটি এগিয়ে আসে ধীরে ধীরে। ঋষভ কাঁপতে কাঁপতে বলে, তুমি কি অরুণিমা? নীরব কণ্ঠে উত্তর আসে, তুমি আমার কবিতাগুলো ফেরাও, ওগুলোই আমার সমাধির শেষ চাবি। আলো ফিরে আসে, ঘরে কেউ নেই। পরদিন সকালে ভুবনেশ্বরী ফোন করে জানালেন, অচিন্ত্য সেনগুপ্ত গতকাল রাতে মারা গেছেন। মৃত্যুর আগে একটি চিঠি রেখে গিয়েছিলেন ঋষভের নামে। চিঠিতে লেখা, আমি ওদের আলাদা করেছিলাম, তুমি যদি পারো ওদের আবার এক করো। ওর কবিতাগুলো হারায়ও না, ওদের সত্যিটা লিখে দাও। ওটা ইতিহাস নয়, ওটা মোক্ষ। চিঠিটা পড়ার পর থেকেই ঋষভের মাথায় একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল, নীরবের কবিতার খাতা গেল কোথায়? সে জানে এই কবিতার মধ্যেই লুকিয়ে আছে অরুণিমার আত্মার মুক্তি, নীরবের অশ্রু, আর সেই প্রেমের শেষ নিঃশ্বাস। চুপি চুপি সে যোগাযোগ করে ভুবনেশ্বরীর সঙ্গে। বৃদ্ধা বলেন,
নীরব মারা গিয়েছিল অরুর মৃত্যুর কয়েকদিন পরেই, কিন্তু কেউ জানে না সে কোথায় কবর হয়েছিল। একমাত্র আমি জানতাম সে অরুর সমাধির পাশে গিয়ে শুয়েছিল চিরতরে, আর তার সঙ্গে ছিল সেই খাতা। ঋষভ শিউরে ওঠে। মানে খাতাটা ওর কবরে? ভুবনেশ্বরী মাথা নেড়ে বলেন, সম্ভবত। ঋষভ আবার ফিরে যায় শ্যামনগরের সেই পুরনো অরণ্যে। হাতে টর্চ, গায়ে হালকা সোয়েটার, বুকের মধ্যে একটা অদ্ভুত টান। সমাধির পাশে অরুণিমার ডান দিকে জমিনে সে খুঁজে ছোট্ট একটা পাথরের চিহ্ন, যা ভুবনেশ্বরী বলেছিল নীরবের গোপন সমাধি। মাটি খুঁড়তে শুরু করে সে। রাত তখন গভীর। পেছনে ঝুপে হালকা পাতার শব্দ। কেউ দেখছে। কিছুক্ষণ পর একটুখানি কাঠের বাক্স পাওয়া যায়। বুক ধকধক করতে থাকে। সে ধীরে ধীরে বাক্সটা তুলে উপরে। বাক্সটা খোলার আগেই হঠাৎ হাওয়ার ঝাপটা। আগের রাতেই সে ছায়ামূর্তি। আবার দেখা যায় কুয়াশার ভেতর মুখ তুলে তাকায়। এবার আর ভয় নেই চোখে, শুধু এক গভীর আকুতি। ঋষভ বাক্স খুলে দেখে একটু পুরনো খাতা। পাতাগুলো হলদে, কলমের কালি কিছুটা ঝাপসা, কিন্তু স্পষ্ট লেখা শেষ কবিতাটি। তুমি থাকো, নেই, তোমার নামেই রয়ে গেলাম আমি। তুমি মরো, আমি বাঁচি। আমাদের নাম একটাই, অপূর্ণতা। কিন্তু যদি কখনো কেউ খুঁজে ভালোবাসার ঠিকানা, আমার কবিতার পাতায় সে পাবে একটা সমাধি আর তার ছায়া। ঋষভ চুপ করে বসে থাকে। এই কবিতা, এই আত্মা, এই ইতিহাস, কিছুই আর ভাঙা নয়। সে সিদ্ধান্ত নেই আর নয় লুকিয়ে থাকা। এই প্রেমের গল্প পৌঁছাবে পৃথিবীর প্রতিটি ভালোবাসার খোঁজ খোঁজ মুখে। শ্যামনগরের সেই পুরনো বটগাছটার ছায়ায় দাঁড়িয়ে ঋষভ চেয়ে থাকে দুটি সমাধির দিকে, একটি অরুণিমার আর একটি নীরবের। হাতের মধ্যে নীরবের শেষ কবিতার খাতা, বুকের মধ্যে এক অপূরণীয় প্রেমের ভার। সে ধীরে ধীরে সেই কবিতাটি পড়ে শোনাতে থাকে। তুমি থাকো, আমি নেই, তোমার নামেই রয়ে গেলাম আমি। সঙ্গে সঙ্গে আশেপাশে বাতাস ভারী হয়ে ওঠে। ঝিরঝির করে গাছের পাতায় কান্নার মতো শব্দ। আকাশে হালকা মেঘের গর্জন। ঋষভ কাপা গলায় বলে, তোমাদের কথা আমি লিখে ফেলেছি। তোমাদের ভালোবাসাকে কলঙ্ক বলা যাবে না আর কখনো। তোমাদের প্রেম এখন ইতিহাস, গর্ব আর মুক্তি। হঠাৎ বাতাস এক মুহূর্তের জন্য থেমে যায়। সমাধির ওপর আলো পড়ে, যেন চাঁদের আলোতে জেগে ওঠে দুটি ছায়া, এক যুবক, এক তরুণী। তারা হাত ধরে দাঁড়িয়ে, মুখে এক অনাবিল প্রশান্তি। অরুণিমা ধীরে ধীরে বলে, ধন্যবাদ ঋষভ, তুমি আমাদের কথা বলেছ, সত্যিটা ফিরিয়ে দিয়েছ। নীরব হাসে। তার চোখে জল নেই, শুধু এক অপার্থিব দীপ্তি। ভালোবাসা মরেনি। সে বলে, তুমি আমাদের পূর্ণ করেছ, এখন আমাদের সময় চলে যাওয়ার। ঋষভ কিছু বলতে চায়, কিন্তু তার গলা শুকিয়ে আসে। ছায়া দুটি ধীরে ধীরে মিলিয়ে যায় কুয়াশার ভেতর। আর দেখা যায় না কিছুই, শুধু দুইটি সমাধির উপর ঝরে পড়ে দুইটি শিউলি ফুল। ঋষভ কলকাতায় ফিরে তার বই প্রকাশ করে, সমাধি, ইতিহাসের প্রেম। বইটি নিয়ে আলোচনা ছড়িয়ে পড়ে সারা দেশে। একটা সময় সরকার সেই সমাধি দুটিকে ঐতিহাসিক প্রেমের প্রতীক হিসেবে ঘোষণা দেয়। ভুবনেশ্বরী মারা যান শান্তিতে, মুখে হাসি নিয়ে। ঋষভ অনেক বছর পরে আবার যান শ্যামনগরে। সমাধির পাশে এখন একটি ছোট্ট ফলক, তাতে লেখা, ভালোবাসা কখনো মরে না, কেবল সময়ের কাছে একটু দেরি করে পৌঁছায়। অরু ও নীরবের স্মৃতিতে। ধন্যবাদ সবাইকে। গল্পটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আয়েশাস ব্লগ, এই চ্যানেলে আরও নতুন নতুন গল্প পেয়ে যাবেন।